বিষয়টি নিয়েই যেহেতু বিশেষ করে ৫ আগস্টের পরে বিচারকদের প্রতি আপনাদের অভিযোগ ছিল কারো প্রতি, সবার প্রতি না, কারো প্রতি পদত্যাগ করার জন্য চেষ্টা হয়েছে কাউকে তো এরপরও আবার সেই বিচারালয়কেই যদি দায়িত্ব দেওয়া হয় আবারও সেই বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হতে পারে কিনা, যেটা আইনমন্ত্রী প্রশ্নের উদ্যোগ করেছে। না, বিচারালয়কে দায়িত্ব দেওয়ার ব্যাপারে তো দীর্ঘ আলোচনা হয়েছে। কেয়ারটেকার গভর্নমেন্টের রূপরেখা নিয়ে ঐক্যমত্য কমিশনের রুবেল ভাই বললেন, দীর্ঘ আলোচনা হয়েছে এবং বিচারালয়কে এটার বাইরে রাখতে হবে সেটা নিয়ে কিন্তু মোটা দাগে একটা এক ধরনের ঐক্যমত আছে। প্রক্রিয়াগত জায়গাতে আমরা একভাবে চেয়েছি, বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল একরকম, ওই জায়গাটা সেটেল ডাউন হয় নাই। ওইটা আবার হচ্ছে যে কি বলে যে গণভোটের প্রশ্নে আমরা মীমাংসা করার চেষ্টা করেছি, কিন্তু মীমাংসা হয়নি এখন পর্যন্ত। এই সংকটটা রয়ে গেছে। কিন্তু এখানে একটা আমাদের সামনে একটা ব্রুট কি বলে যে রিয়েলিটি আছে, খুব রূঢ় বাস্তবতা আছে। সেটা হচ্ছে এরকম, বিএনপি 2/3 মেজরিটি পাইছে। ধরেন এজাজ ভাই যত ভালো কথা বলুক, 2/3 মেজরিটি পাওয়ার পরে বিএনপির ভেতরে এরকম অনেক লোক আছে যারা ধরেন মানে বিএনপির ধরেন এখন বিএনপির রাষ্ট্রকে এক ধরনের নেতৃত্ব দিচ্ছেন ডিফ্যাক্টো লিডার তো সালাউদ্দিন আহমেদ। উনি বলছেন যে বিচারালয়কে সুপার স্বাধীনতা দেওয়া যাবে না। তাহলে স্বাধীনতা দেওয়া যাবে, সুপার স্বাধীনতার মধ্যে পার্থক্যটা কে নির্ধারণ করবে? নিশ্চয়ই এখন এটা সালাউদ্দিন ভাই নির্ধারণ করবে, অন্য কারোর কাছে তো সেই অথরিটিই নাই। আচ্ছা, আবার উনি কিন্তু প্রতিনিয়ত বলেন এবং প্রায় সবাইকে তোতা পাখির মতো মুখস্থ করাইতে সক্ষম হয়েছেন সংসদ সার্বভৌম। যদিও সংসদ সার্বভৌম যে মানে আইডিয়া, এই আইডিয়া আরও 100-150 বছর আগে যেখান থেকে এই প্রশ্ন উঠছিল সেখানে এটা সেটেল ডাউন হয়ে গেছে। ওই সেটেল ডাউন প্রশ্নটা কিন্তু আর এখানে আনা হয় না, আনা হয় সেটেল হওয়ার আগের কোশ্চেন ধরে সংসদকে সার্বভৌম বলা হয়। তো যাই হোক, কিন্তু ধরুন বাংলাদেশের সংসদকে যদি আপনি তর্কের খাতিরে ধরেও নেই যে সার্বভৌম, এটা যে ভয়াবহতা কি, বাংলাদেশের ধরেন সংসদ সার্বভৌম এবং বাংলাদেশের কনস্টিটিউশন আর্টিকেল 70 এবং 142 আছে এবং একজন প্রধানমন্ত্রীর কাছে 2/3 মেজরিটি আছে, তাহলে উনি বাকশাল করে ফেলতে পারে 6 মিনিটে। বিচার বিভাগ কি? বিচার বিভাগের স্বাধীনতা তো প্রশ্নই আসে না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এটাকে কিভাবে সলভ করবেন। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা হচ্ছে, এটা কিন্তু কোর্টের রায় আছে। কোর্টের রায়ে কোর্ট কিন্তু 50 সংশোধনী বাতিল করছে, বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনছে। কোর্টের রায় যদি আপনি মানেন তাহলে তো ওই যে পুরনো পথে আনতে হবে, পুরনো পথে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবে। ওনারা পার্লামেন্টের দাঁড়িয়ে বলবেন যে ভাই এটা তো কোর্টের রায় আছে, আমি একদম ডেভিল অ্যাডভোকেসি করতেছি কারণ আমাকে এটা করতে হবে। আগে ভাগে যদি আমি এটা সতর্কতা না দিই তাহলে এটা কে দিবে? কোর্টের রায় আছে, আমাকে এটাই করতে হবে। জুলাই সনদে তো আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, সকল যুক্তি ওনাদের পক্ষে, কিন্তু ওনাদের পক্ষে। আচ্ছা, এবং বিচার বিভাগকে যে ওনারা আলাদা করতে চান না সেটা অলরেডি ওনারা দেখাইছেন। ওনারা বিচার বিভাগের সচিবালয় অধ্যাদেশকে বাতিল করে দিয়েছেন, কি বলে বিচারক নিয়োগের যে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল সেটার অধ্যাদেশকেও বাতিল করে দেওয়া হয়েছে। তার মানে এখন বিচারককে ওনারা নিয়োগ দেবেন। তাহলে ওনাদের হাতে তো ধরেন আওয়ামী লীগ কী করছে এটা তো ধরেন লিস্ট করলে অনেক বড়, ওটার মধ্যে আমি যেতে চাই না, কিন্তু ওনাদের হাতে তো অন্তত 2টা কেস আছে। সেটা হচ্ছে যে রুবেল ভাইয়ের সাথে আমি একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে কেএম হাসানের যে ইস্যুটা আসছিল, কিন্তু তখনও বিএনপির কাছে 2/3 মেজরিটি ছিল। 14th সংশোধনী, বয়স 2 বছর বাড়ানো হলো যাতে করে কেএম হাসান 2006 সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি হন। এর মধ্যে ওনারা কিন্তু আরেকটা ঘটনা ঘটাইছিল যেটা আমাদের আলাপে কম আসে, সেটা হচ্ছে মাহমুদ হাসান ফয়েজি কিংবা হাসান মাহমুদ ফয়েজি কিংবা ফয়সাল মাহমুদ ফয়েজি নামে একজন বিচারপতির কথা আপনি মনে করে দেখেন। সম্ভবত উনি বর্তমান কোনো একজন মন্ত্রীর, আমি নাম নিচ্ছি না, নাম নেওয়াও যায়, আমির খসরু মাহমুদ চৌধুরী সম্ভবত উনি ভাগ্নে। উনি কিন্তু জাল সনদ দিয়ে নিয়োগ নিয়েছিলেন, এটা নিয়ে আন্দোলন হয়েছে, বার অ্যাসোসিয়েশন ওনার কোর্ট বয়কট করেছে। এরপরে তত্ত্বাবধায়ক সরকারের সময় গিয়ে মানে 111 গভর্নমেন্টের সময় গিয়ে ওনার চাকরি চলে যায় এবং পরবর্তীতে উনি বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে সম্ভবত এখনও আছেন। তো বিএনপির তো এই ইতিহাস আছে। ইভেন বিচার বিভাগের স্বাধীনতার যে প্রশ্ন, মাজদার হোসেন মামলার পরে আমাদের এই যে সদ্য সাবেক যে প্রধান বিচারপতি, ওনার বাবা সৈয়দ ইশতিয়াক আহমেদ, উনি সম্ভবত তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন। ওনাকে আমি যতদূর জানি কেউ একজন দাবি করে, সেদিন খালেদ মহিউদ্দিন দাবি করতেছিলেন, সম্ভবত উনি যেহেতু দাবি করছেন নিশ্চয়ই এটার পেছনে যুক্তি আছে, যেহেতু এটা অনেক ভেতরের ব্যাপার। খালেদা জিয়া নিজে নাকি ওনাকে ফোন দিয়ে বলেছিলেন যে এটা আমরা গেলে করব, বিচার বিভাগের স্বাধীনতার এই প্রশ্নটা আমরা করব। কিন্তু 2001-06 উল্টোটা ঘটেছে। কিন্তু ওই যে এই ফয়েজি নামের ভদ্রলোককে নিয়োগ দেওয়া হয়েছে, আপনার কেএম হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হয়েছে। তার মানে এখানে কিন্তু একটা জটিলতা ঘোট পাকানো হচ্ছে। আমি জাস্ট একটা কথা বলে এটা শেষ করি। আমি যেটা দেখতে পাচ্ছি, এটা ব্যাখ্যা করতে পারবো, এত সময় তো আর এখানে পাবো না। আমি দেখতে পাচ্ছি
পুরনো যেহেতু 2/3 মেজরিটি আছে, এটা দিয়ে করা সম্ভব। কি হচ্ছে, ক্ষমতাকে কেন্দ্রীভূত করা হচ্ছে, বিচার বিভাগের ক্ষমতা কাট অফ করা, স্থানীয় সরকারকে নিজের ইয়েতে এই পুলিশ কমিশন করতে না দেওয়া, এরকম সকল কিছু দিয়ে ক্ষমতাকে কেন্দ্রীভূত করা হচ্ছে, যাতে করে কিছুদিন পরে ক্ষমতা কুক্ষিগত করা যায়। কেন্দ্রীভূতর পরে কিন্তু কুক্ষিগত, কেন্দ্রীভূত ক্ষমতা না থাকলে কুক্ষিগত করা যায় না। আরেক জায়গা থেকে আমি টেনে ধরবো তো। দ্বিতীয়ত হচ্ছে পুলিশ কমিশন করতে না দেওয়া, মানবাধিকার কমিশন করতে না দেওয়া, গুম অধ্যাদেশ করতে না দেওয়া, পুলিশকে আগের জায়গায় রাখা, এই সব কিছু মিলে জুলুম এবং নির্যাতনের যে অ্যাপারেটাসগুলো, এইগুলোকে লাইভ রাখা হচ্ছে আগের মতো করে। এবং তৃতীয়ত ব্যাংক রেজুলেশন একটাকে যদি আপনি মিলান, কিংবা ধরেন আপনার এই যে যেভাবে দলীয়করণ হচ্ছে, এগুলোকে যদি আপনি মিলান, তাহলে আপনি দেখতে পাবেন যে লুটপাটের বন্দোবস্ত সম্ভবত করা হচ্ছে। তার মানে পুরনো মডেল কিন্তু 2/3 মেজরিটির পুরনো মডেলের টিংটাং ঘন্টা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এখন থেকে এটাকে ধরেন মনে করেন যে ওই বলতে থাকতে হবে আর কি।